13 বছর বয়সের ছেলে প্রথম ওখানে গিয়ে উনি ক্যাটারিংয়ের কন্ট্যাক্ট নেবে। প্রথমে তো তার কোনো ট্রাস্ট ছিল না আমার উপরে। তার কোনো ভরসা ছিল না যে কিভাবে কি করবে না করবে। খাবার-দাবার আদৌ ঠিক করবে কিনা। তার কোয়ান্টিটিটা একদম সামান্য ছিল। ওই কারণেই উনি সেই জায়গাটা ভরসায় এসছে পড়ে। তো একবারের জায়গায় দুবার আমি এমনকি আমি হাত জোড়ও করেছি তার কাছে যে, "আমাকে কাজটা দিন আপনি দেখুন দিয়ে।" ট্রাস্টের একটা প্রবলেম ছিল। ভরসা প্রথমে কেউ দেখে করতে পারতো না। হ্যাঁ, কথা বলতো, করতো। রেট নিয়ে আমরা আলোচনা করতাম। কথা হতো। নেক্সট দিন আমাদেরকে জিনিসটা আমরা মানে একটা ইগনোর লিস্টে আমরা চলে যেতাম। 20 বছর আপনার যে একটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন এবং কোথাও গিয়ে কি মনে হয় যে জীবনে হঠাৎ করে মনে হয় যে না আর আমি পাচ্ছি না করতে, এবার এটা স্টপ রাখতে হবে? একটা সময় মনে হয়। সবাই যে এই যে ইভেন্ট প্ল্যানার বলে যে কথাটা এখন উঠেছে, তো এই ইভেন্ট প্ল্যানাররা কি আপনাদের সাথে যোগাযোগ করে নাকি না তারা হ্যাঁ, নিশ্চয়ই অনেক আলাদাভাবে? ইভেন্ট প্ল্যানার আছে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে আমরা কোলাব করব, কাজ করব একসাথে। আমরা সেখানে জিনিসটা এগ্রি হইনি। কারণ আমরা আমাদের ব্র্যান্ড নিয়ে টোটালটাই ফোকাস এগিয়ে যেতে চাই, কাজ করি। যেকোনো অকেশন যখন আমরা কভার করি আমরা তো সব জায়গায় আমাদের সিকিউরিটি অ্যান্ড এভরিথিং আমরা চেকআপের জন্য রাখি। তো অনেক নন গেস্ট এরকম এসছেন যারা নন ইনভাইট ভাবে খেয়ে চলে গেছে। হ্যাঁ, হয়, এগুলো হয়। ম্যাক্সিমাম ব্যাংকুয়েটে আজকাল দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম? হ্যাঁ। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে ধরুন যে কাজটা আপনার পাওয়ার কথা আপনি পাননি? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। 14 ডিসেম্বর তার বুক ছিল বাইপাসে। তো উনি কোথাও না কোথাও একটু কনফিউজ ছিল। যেহেতু আমরা টাইম দিতে পারিনি তাকে। একটা ডিসকাস করার টাইম হয় না? তো তখন অন সিজন চলছিল বলে তাকে আমরা টাইম দিতে পারিনি বলে উনি এন্ড অফ দ্য মোমেন্টে বলছে আমরা অন্য কারোর সাথে এগিয়ে গেছি কাজটা নিয়ে। আমরা এগোতে পারছি না। নমস্কার, আজকে একটা নতুন পডকাস্ট, নতুন রকম মানুষকে নিয়ে এসেছি। বাঙালির কাছে সুস্বাদু আহারের তুলনায় আর কি আছে বলুন তো? বাঙালিরা মানে হচ্ছে মাছে ভাতে থাকে, এবং সেই যদি মাছ ভাত এবং মাংস বা পদে যদি মিষ্টি অ্যাড করি তাহলে তো জমে ক্ষীর হয়ে যায়। ঠিক তাই আজকে আমার সাথে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারারের ওনার বিশাল ধর। ঠিক তাই, ব্ল্যাক ডায়মন্ড মানে হচ্ছে কালো হিরে, তার মানে আমার সাথে রয়েছে বিশাল ধর। কেমন আছেন? আহ, সবার প্রথমে আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এখানে আসতে পেরেছি এবং ভালো আছি। আপনি মানে খুব একটা ভালো নেই বলবো না। রিসেন্টলি আমি আমার বাবাকে হারিয়েছি। তো তার মধ্যে থেকে আমরা যে হ্যাপিনেস থাকার আমরা চেষ্টা করছি এবং সেটাই, আমরা জানি আমাদের বাবা মারা একটা বড় অঙ্গীকার নিয়ে চলে। সেক্ষেত্রে উনি সদ্য কিছুদিন আগে পিতৃহারা হয়েছে। তো তবুও কি, জীবন তো চলবেই, জীবনটা তো থেমে থাকবে না। জীবনটা মনে হচ্ছে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আপনার এত বড় একটা বিজনেস রয়েছে এবং সবথেকে বড় কথা হলো আপনি এত মানুষকে খাওয়ান। এই যে খাবারের যে লোকেরা আপনার ফার্স্টে কী বলে, যে এত সুন্দর খাবার খেয়ে ফার্স্টে কী তারা বলে আপনাকে? খাবারটা তো আছেই, তার সাথে সাথে প্রেজেন্টেশনটা যেটা আমাদের মেন আমরা ফোকাস রাখি। প্রেজেন্টেশনটা আমাদের কাছে সবার আগে। মেন ব্যাপার। হ্যাঁ, তো ফার্স্ট যখন কোনো ধরুন হয়তো কোনো বিয়েবাড়িতে ফার্স্টে বললো, তো আপনি নিশ্চয়ই বিয়েবাড়ি ভিজিট করেন, যে কী খাবারে কি পুরোটাই নক্ষত্রপণে দেখেন। তো আপনাকে কোনো তারা বলে যে খুব দারুণ খাবার হয়েছে আজকের খাবারটা, বা সুস্বাদু ছিল, এরকম কিছু? হ্যাঁ, তার নিশ্চয়ই। এক্সপিরিয়েন্সটা কি আছে? নিশ্চয়ই বলবে এবং খাবারটা তো সবার আগে থাকে। প্রেজেন্টেশনটা আমি এমনি কথায় কথা বলে দিলাম। ওটা আমরা মনে করি আমাদের কাছে সবার আগে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কিন্তু খাবারটা তো সবাই একটা বিয়েবাড়ি যেকোনো ওয়েডিং রিসেপশনে সবাই খাবারটা আগে কী আছে, কোন মেনু হয়েছে, কী হয়েছে সেটা সবাই আগে গিয়ে তাকিয়ে দেখে বা করে। খাবারটা সবার আগে, ফুড কোয়ালিটি সবার আগে। কিন্তু এখনকার আমরা যেভাবে যেই জেনারেশনে রান করছি, প্রেজেন্টেশন মোস্ট ইম্পর্ট্যান্ট এখন। মানে প্রেজেন্টেশনটা, টেস্ট, প্রেজেন্টেশন, সেখান থেকে দেখতে গেলে প্রেজেন্টেশনটা হচ্ছে হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট। তো এক্সপিরিয়েন্স কি যখন ফুড দেখুন ম্যাম, ফুড আজকাল কলকাতার মধ্যে অনেক রিপুটেড ক্যাটারার আছে। ফুড সবাই ভালো সার্ভ করছে এবং ভালো দিচ্ছে। তো খাবার একটা বিয়েবাড়িতে খাবার ভালো না দিলে তো সেই বিয়েবাড়িটা কোনো সময় ডাকবে জমে না উঠবে তো, না, জমে উঠবে না। তো এবং ডাকারও তো ব্যাপার হ্যাঁ, আছে দেখুন একটা। তো খাবারটা মেন পার্ট যে কোনো অকেশন বা যে কোনো ইভেন্টের একটা মেন পার্ট। কিন্তু আমরা মনে করি যে কোনো ইভেন্টে প্রেজেন্টেশনটা একটু খাবারের প্রেজেন্টেশনটা এবং যে সেট আপ এভরিথিং সব কিছু একটু যদি ডিফারেন্টভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায় তাহলে সেই জিনিসটা আরও বেটারভাবে দেখতে আরো লাগে এবং সুন্দর করে লুক তুললে আই কন্ট্যাক্ট আরও বেটার বেরিয়ে আসে। আচ্ছা, কোয়ালিটি না কোয়ান্টিটি, কোনটা বেশি সুবিধা খাবারের মধ্যে? দুটোই এখানে, কোনো দিকে করা যাবে না, মানে বোথ দুটোই, দুটোকেই। কোয়ালিটি। আচ্ছা, এই যে ক্যাটারিং বিজনেসটা আপনাদের রয়েছে, এটা কত বছর চলছে?
এটা আমার এজ 33। আমি 13 বছর বয়স থেকে এই প্রফেশনালের সাথে আমি যুক্ত আছি। আর মানে 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে গেল। 20 বছর একটা জার্নি বলুন তো আমাকে। আমি ভালো খারাপ মিশিয়ে ভালো যদি খারাপ বলেন। আমি জানি না আমার। ভালো দিক বলুন, একটা খারাপ দিক বলুন, যে কোনটা সব থেকে ভালো হয়েছে যেটাতে আমি পেয়ে ভীষণ প্রাউড ফিল করেছি, আর একটা হচ্ছে যে না, এটাতে আমার আজকের দিনটা খুব খারাপ গেছে। খারাপটা আমি বলবো না, খারাপ তো আছেই। যে কোনো বিজনেসে রান করতে গেলে খারাপ ভালো নিয়ে উপর নিচ করেই বিজনেস সবসময় রান করে। সব সব আপনি টপিকটা খুব ভালো কথা মানে টপিক বলেছেন, যেটা আহ, আমার লাইফের প্রথম যে কাজটা আমি করি, প্রথম যেটা আমার এক্সপিরিয়েন্স ছিল, মানে তখন তো এজটা খুব কম ছিল। এবং যার বাড়িতে, আমি এটাও বলে রাখি, একটা গৃহপ্রবেশ হাউস ওয়ার্মিংয়ের একটা কাজ ছিল। তো একটা 13 বছর বয়সের ছেলে প্রথম ওখানে গিয়ে উনি ক্যাটারিংয়ের কন্ট্যাক্ট নেবে। একটা ক্যাটারারের অনার কীরকম হয়, মানে জিনিসটা একটুখানি একটু এজেস পার্সন হয়, একটু বয়স্ক লোক হয়, এরকম টাইপেরই আমরা সাধারণত দেখি সব সবাই জায়গায়। দেখি, হ্যাঁ। সব জায়গায় আমরা এরকমই দেখি। যার বাড়িতে আমি গেছি, প্রথমে তো তার ফার্স্টে কোনো দেখে আপনাকে ট্রাস্ট বয়স ছিল কি- না আমার উপরে, তার কোনো ভরসা ছিল না যে হ্যাঁ। কিভাবে কি করবে না করবে, খাবার দাবার আদৌ ঠিক করবে কিনা। তার কোয়ান্টিটিটা একদম সামান্য ছিল। ওই কারণেই উনি সেই জায়গাটা ভরসায় এসছে পড়ে। তো একবারের জায়গায় দুবার আমি এমনকি আমি হাত জোড়ও করেছি তার কাছে যে আমাকে কাজটা দিন, আপনি আপনি দেখুন দিয়ে একবার। এরকম এক দুবার প্রথম প্রথম আমার লাইফে যখন আমি কাজ এরকম আমি নিতে যাই বা বুকিংয়ের জন্য যাই, তখন তো কাজের খিদেটা ছিল নিজের ভেতরে, যে কাজটা করতে হবে, কাজ নিতে হবে। প্রথম প্রথম সবার যে যে কোনো ইন্ডাস্ট্রিতে যারা প্রথম প্রথম কাজ করবে তাদের ভেতরে একটা কাজের খিদে থাকে প্রথম প্রথম। তো এর আগে যাদের কাছে আমরা গেছি, মানে প্রথমে যেটা বললাম, একটা ট্রাস্টের একটা প্রবলেম ছিল। ভরসা প্রথমে কেউ দেখে করতে পারতো না। হ্যাঁ, কথা বলতো, এই করতো, রেট নিয়ে আমরা আলোচনা করতাম, কথা হতো। নেক্সট দিন আমাদেরকে জিনিসটা আমরা মানে একটা ইগনোর লিস্টে আমরা চলে যেতাম। ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো ওই থার্ড টাইম যিনি একজন ছিলেন, তার কাজটা আমরা যখন করি, তো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন। তো তার কাজটা আমরা যখন করেছিলাম, খুব সাকসেসফুলিভাবে আমি কাজটা করেছিলাম। তো জীবনের প্রথম কাজ মানে ওখান থেকে শুরু হয়েছিল। খুব বেটার রেজাল্ট আমরা পেয়েছি এবং ওখান থেকে আরও আমাদের ক্লায়েন্টও হয়েছে। প্রচুর ক্লায়েন্টস রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা অনেক দিন আগেকার কথা। আমি হয়তো কিছুটা আমার মনে আছে, কিছুটা মনে নেই। যেহেতু আমি বললাম আমি অনেক ছোটো থেকেই প্রফেশনালের সাথে যুক্ত, যেটা সাধারণত মানে কোথাও দেখা যায় না, আমি এটা বলতে পারি। মানে 13 বছর বয়সে একটা ক্যাটারারের অনার হওয়া, বা এই ক্যাটারার নিয়ে ভবিষ্যতে যে কাজ করা করবো হয়। ভবিষ্যতে। কারণ অনেকের হবি থেকে গিয়ে আমি এটা করব, আমি ওটা করব, আমি এখানে ইঞ্জিনিয়ার হব, আমি এখানে এটা করব। এখন নানা রকম থাকে। তো আমার ছোটো থেকে একটা হবি ছিল। এই যে আপনি যে ভালো রান্না করতে পারেন, হ্যাঁ, যারা রান্না আমি অ্যাকচুয়ালি ক্যাটারিং এর হ্যাঁ বিজনেস হ্যাঁ, করে রান্না তারা তো বলতে নিশ্চয়ই রান্নার আমি দিক এই থেকে। জায়গাটা একটা আপনি ভালো এইখানে একটা কোশ্চেন আমাকে করেছেন। রান্না বলতে আমি এই জিনিসটা পারি, যে সর্ষে পাতুরি তো সবাই করে, সর্ষে পাতুরিটাকে একটু ডিফারেন্টভাবে কীভাবে প্রেজেন্ট করা যায়। দই কাতলাটা তো সবাই করে, দই কাতলাটাকে একটু ডিফারেন্টভাবে কীভাবে প্রেজেন্ট করা যায়, এইগুলো আমি নানা রকম নিত্য নতুন আমার মাথায় আইডিয়া আছে। আমি বাড়িতে নিজেকে ট্রাই করি যে জিনিসটা এরকমভাবে করা যাবে কি করা যাবে না। আমরা যে ওয়েডিংগুলো কভার করছি, এতগুলো গেস্ট, সেখানে আমি এটাকে দিতে পারবো কি পারবো না, তাদের মনে সেটা টাচ সেই লাগবে কিনা। চ্যালেঞ্জিং ব্যাপার এটা থাকে না একটা? অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আর ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে, ক্যাটারিং এমনই একটা বিজনেস, প্রত্যেকটা আপনার স্টেজে চ্যালেঞ্জ, তাহলে প্রত্যেকটা আপনার স্টেজ। কম্পিটিটর কে? কম্পিটিটার আছে, অনেক কম্পিটিটার, প্রচুর আছে না? প্রচুর, অনেক। এই যে 20 বছর আপনার যে একটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, এবং কোথাও গিয়ে কি মনে হয়েছে যে আম, জীবনে হঠাৎ করে মনে হয়েছে যে না, আর আমি পাচ্ছি না করতে, এবার এটা স্টপ রাখতে হবে? এক এক সময় মনে হয় যখন কাজের প্রেশার থাকে। না, আমাদের ইন্ডাস্ট্রিটা এমনই, যে ম্যাডাম আজকে হয়তো এখানে নর্থ ক্যালকাটায় কাজ করছি, কালকে হয়তো আমাকে সাউথ ক্যালকাটা আসতে হবে, পরশু হয়তো আমাকে ক্যালকাটার বাইরেও গিয়ে কাজ করতে হবে, হাওড়া এবং বর্ধমান, নানা রকম সিটিতে আমরা প্রোভাইড করে থাকি। আমরা অনলি ফর 95% ক্যালকাটা সিটিতেই আমরা কাজ করি। এবং কিছু কিছু সিলেক্টেড ক্লায়েন্ট আছে যাদের জন্য আমাদেরকে হাওড়া এবং ডেস্টিনেশন ওয়েডিং, আউটডোর কেটারিংগুলো আমাদেরকে প্রোভাইড করতে হয়। তো সে ওই টাইমে একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে থাকে, কারণ স্পট টু স্পট কাজ হলে তখন আজকে এখানে কালকে ওখানে, এটা অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার। এত স্টাফ মেনটেন, হ্যাঁ, সবাইকে একই ওয়েতে নিয়ে যাওয়া, প্রচুর ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। আচ্ছা, এই আপনার এই বিজনেসটা এতটা রেপুটেড হয়েছে, তার রহস্যটা কি? এখানে পুরো রহস্যটা কন্টিনিউ ফোকাস করা, স্ট্রাগেল,
আমি যেই বয়সে মানে যেই বয়সটা তখন অনেকে আছে গার্লফ্রেন্ড নিয়ে এদিক ওদিক মানে ঘোরা ওঠা বসা, বা আমরা সেই জিনিসটাতে আমরা কোনো সময় মাথা লাগাইনি। আমরা এইটা বিজনেস বলাটা ভুল। আমরা গার্লফ্রেন্ড আমরা নিয়ে বিজনেস না, হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা ব্যাপার আছে, যত তুমি অল্প বয়সে জিনিসটা তুমি অল্প এজের মধ্যে যত তুমি যে জিনিসটা তোমার তুমি চিন্তা ভাবনা করো যে আমি এটা নিয়ে এগোবো বা করবো, সেটা তুমি যত অল্প বয়সে তুমি যেটা কন্টিনিউ ফোকাস রাখবে, তুমি সেটা নিয়ে সাকসেসফুল হতে তুমি বাধ্য। তার মানে জীবনে হয়তো ব্যথা পেয়েছে তাই জন্য চ্যালেঞ্জিংটা নিয়েছে। কারণ প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে কিন্তু সেটাই আসে, যখনই জীবনে প্রেমে ব্যথা পায় তখন সে অন্য কিছু কাজ করার একটা অঙ্গীকার খুঁজে নেয় যে না আমাকে এই কাজটা করতেই হবে, কারণ তাকে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, সেই এটা ঠিক। চ্যালেঞ্জিংটা থাকে, তাই তো? তাহলে আমি একটু কথাটা ঘুরিয়ে জিজ্ঞেস করি, তাহলে প্রেমে কি ব্যথা পাওয়া গেছিল? হ্যাঁ, কোনো না কোনো টাইমে পাওয়া গেছিল। আমার পডকাস্টে কিন্তু এরকম ইয়াং সদস্য কিন্তু ফার্স্ট টাইম পেলাম, সুতরাং আহ, যদি কোনো মেয়েরা থাকে যে ইন্টারেস্টেড, যদি না বিয়ে না হয়ে থাকা সত্ত্বেও, তাহলে কিন্তু সুপাত্রী হিসেবে অনেকে কন্ট্যাক্টও করতে পারো তোমরা। মুভিং অন, জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে খাবারে অনেকে অনেক জায়গায় তো আমরা ভেজ ক্যাটাগরি অনুযায়ী পাই, অনেক তো ভেগান পার্সনরা থাকে বা জেন গ্রুপের অনেকের বা মানুষরা থাকে, তো তাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো স্পেসিফিক্যালি কোনো রান্না পদ না, কিছু করা হয়? ওটা তো থাকেই, তাদের প্রথমেই একটা ব্যাপার উঠে আছে, নো অনিয়ন নো গার্লিক, একদম পিওর ভেজিটেরিয়ান, পিওর প্রসেসিং আলাদা থাকে ওই কুকিংয়ের। আর ওদের টেস্ট ব্যালেন্সটাও একদম আমাদের বেঙ্গলি কুইজিন এবং আমাদের মারবাড়ি কুইজিন, রাজস্থানি যেগুলো ডিশেস থাকে তাদের থেকে টোটালি ডিফারেন্ট টেস্ট ব্যালেন্স এভরিথিং। তো সেইখানে তাদের একটা কোনো কাস্টমাইজিং মেনু আমাদের কাছে যখন আসে, আমরা সেটা আগে দেখি, তারপর আমাদের বেটার টিম আছে, তারা মেনুটাকে ডিজাইন করার মতো, এবং আমি সেখানে মেনুটা ডিজাইন করি প্রপারলিভাবে, ডিজাইন করে একটা জিনিস ঠিকঠাক জায়গায় দাঁড় করি, তারপরে সেই ইভেন্টটা মেনুটা করা হয়, কাস্টমাইজ করা হয়। 500 বা তার বেশি যদি কোনো এরকম যদি কেউ বলে, তখন একটা চ্যালেঞ্জিং করে তৈরি করেন আর কি। না, চ্যালেঞ্জিং আমার কাছে কোনো চ্যালেঞ্জিং ব্যাপার না। 300, 500, 600, 1000, আমি 5000 প্লাসেরও আমি ইভেন্ট কভার করেছি কলকাতার মধ্যে। তো আমি জানি ব্যাপারটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যাডাম, যে যত বেশি কাজ করবে তার তত বেশি এক্সপিরিয়েন্স হবে। আজকে একটা আমার থেকে 55 বয়সের একটা এজেস ক্যাটারিংয়ের অনার, সে যদি বছরে যদি 20টা কাজ করে, আমরা বছরে 80টা কাজ করি। আমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স তার থেকে বেশি। এক্সপিরিয়েন্স বয়সে খালি হয় না, কাজ নিয়েও, এবং আপনি যেই ইন্ডাস্ট্রিতে যেই প্রফেশনের সাথে যুক্ত আছেন সেগুলোর ক্ষেত্রেও যত আপনি কাজ করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। ম্যাটারটা করে আপনি কতটা টাইম দিচ্ছেন তাকে, ব্যাপারটা এইটা। লোকাল খাবার নাকি না কাস্টমাইজ ফুড, কোনটা বেশি চলে? কাস্টমাইজ, কিভাবে কয়েকটা খাবারের নাম বলুন। এবং লোকাল খাবারও এখন ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা যায়, যেটা একটুখানি বেশি ক্লায়েন্টদেরকে একটু বেশি ভালো লাগার ব্যাপারটা থাকে। লোকাল ফুডগুলো যেন কোনো না কোনো জায়গায় আমরা দেখছি আমাদের কলকাতা কালচারের মধ্যে লোকাল ফুডগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা বাঙালি খাবারের মধ্যে কি কি খাবার চলে এমনি? পাতুরি, মাটন বিরিয়ানি তো অবশ্যই সবসময় সব বাঙালিরই ফেভারিট। কিন্তু এখন তো সব খাবারের মধ্যে দেখি সব রকম খাবার, মানে হচ্ছে মানে ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি, পাতুরি সবই অনেকে দেয়। তো এই চাহিদাটা কেন? আগেকার দিনে তো তারকম ছিল না। আগেকার দিনে লোকে সিম্পল খাবারগুলো, মানে আগেকার দিনে লোকে ভাত ডাল সবজি শুক্তো এগুলো ব্যবহার করতো। হ্যাঁ, এটা কিন্তু জেনারেশনের এখনকার ইফেক্ট, দিনের জেনারেশনের ইফেক্ট এটা। আগে আমরা তো আগে অন্যরকম মেনুতে কাজ করেছি, সেই মেনুগুলো আমরা বুঝি। এবং আমার আগে আমি যদি 90s-এ যাই, তখনও যদি ক্যাটারিং ইন্ডাস্ট্রি আমরা যদি দেখি বা কোনো আর্টিকেল পড়ি, তখনও মেনু কিন্তু অন্যরকম ছিল। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, এই টাইপের মেনু ছিল। এটা এখন সেটা বেঙ্গলি কচুরি কুইজিন, হয়ে গেছে। সেই বেঙ্গলি কুইজিনটা হারিয়ে গেছে এখন। বাট আমাদের কাছে যে কোনো, আমরা তো বেশিরভাগই না, আমি আপনাকে ওটাই বললাম, 95% আমি যখন সিলেক্টেড বেঙ্গলি ওয়েডিং আমি যখন কভার করি, তো সেখানে আমি সবার আগে বেঙ্গলি কুইজিনগুলো রাখার চেষ্টা করি, যে ম্যাম এই মেনুগুলো করুন, আমরা এটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। সেটা পাতুরি হোক না, এগুলো তো পাতুরি, গলদা চিংড়ি, মটন বিরিয়ানিগুলো তো নয়, চিকেনটাকেও বেটারভাবে একটু অন্য নাম দিয়েও আমরা প্রেজেন্ট করি। হ্যাঁ, তো এরকম আছে অনেক মেনু আছে যেগুলোকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা যায়। আর ছোলার ডালটাও, যেমন আমরা লুচি ছোলার ডালটাও খাচ্ছি, লুচিটাকেও একটু অন্যরকমভাবে করা যায়। তো এই টাইপের একটু মানে সব থেকে বেস্ট কমপ্লিমেন্ট কি পেয়েছিলেন খাবারের দিক থেকে, যে এইটা সব থেকে বেস্ট? এটা থাকে না এক্সক্লুসিভ না, খাবার। আমাদের ওরকম কোনো ব্যাপার না, আমাদের তো হিউজ আইটেম থাকে, নানা রকম ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করি। তো এটা স্টার্টার, ডেজার্ট, মেন কোর্স, এভরিথিং। তো
তো আমরা যেখানে কাজ করি A to Z সব জায়গা থেকে প্রপার ব্যালেন্সটা এক্সক্লুসিভ থাকে। কোনো খাবার থাকে না যে এটা আমাদের সব থেকে বেস্ট আইটেম? বেকড ফিশ, বেকড মানে ফিশ, কন্দরাজ পাতুরি, আচ্ছা, চিকেন নবাবি, আমাদের স্পেশাল বিরিয়ানি আছে। আমরা বিরিয়ানি নিয়েও অনেক কলকাতা এক্সপ্লোর হ্যাঁ। করেন। এই যে এখন সবাই যে এই যে ইভেন্ট প্ল্যানার বলে যে কথাটা এখন উঠেছে, তো এই ইভেন্ট প্ল্যানাররা কি আপনাদের সাথে যোগাযোগ করে নাকি না তারা হ্যাঁ, আলাদা নিশ্চয়ই অনেক করে? ইভেন্ট প্ল্যানার আছে আমাদের সাথে যোগাযোগ করার করার চেষ্টা করে যে আমরা কোলাব করব, কাজ করব একসাথে। তো আমরা সেইখানে জিনিসটা এগ্রি হই না, কারণ আমরা আমাদের ব্র্যান্ড নিয়ে টোটালটাই ফোকাস এগিয়ে যেতে চাই, কাজ করি। তো কারোর আন্ডারে আমরা মানে ব্যাপারটা নিয়ে আমরা অতটা ইন্টারেস্টেড নেই, যেহেতু আমাদের নিজস্ব সব সিলেক্টেড ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করি, তো এবং ডাইরেক্টলি আমরা ক্লায়েন্টদের কাজ করি। তো সেই ক্ষেত্রে কোনো আরেকটা ব্র্যান্ডের হয়ে কাজ করা আন্ডারে, সেটা আমরা ঠিকঠাকভাবে ওটা ধরুন কোনো একটা সিজনে হয়তো সেভাবে আপনারা বিজনেসটা পেলেন না, তখন কতটা চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে হয়? চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিংয়ের ব্যাপার সব। মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো যখন যেই টাইমটাতে একটা সিজনের টাইম থাকে, যদি বিজনেস না থাকে, এতগুলো স্টাফদেরকে নিয়ে মেনটেন করা। মানে তারা কি প্রতি বছরই কাজ করে আপনাদের সাথে? হ্যাঁ, পুরো আমার টিম, সেম কুক, সেম ম্যানেজমেন্ট, সেম আপনার গার্লস অ্যান্ড এভরিথিং, যারা ব্যাক হ্যান্ড কিচেনে কাজ করে, কিচেনের যারা আপনার আছে, সবাই সেম টিম, সেমভাবে আমরা এখনও পর্যন্ত আমি মেনটেন করছি। কতজন স্টাফ মেম্বার কিছু কিছু টাইমে আমার না বছর দশেক বছর, আমি যদি একটু বছর 7 আগে 8 আগে যদি আমি যাই, কিচেনের দিক দিয়ে যদি দেখি, তাহলে আমার টিমটা চেঞ্জেস হয়েছে। বাট 7 to 8 ইয়ার্স আমি কন্টিনিউ একই সেম টিম নিয়ে কন্টিনিউ করছি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, সেম টিম মেনটেন করা অনেক বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, বিশেষ করে কোভিডের টাইমে অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে গেছিলো। এটা শুধু আমার বলে না, আমি বলছি বলে না, এটা অল ক্যাটারার্স, যত ক্যাটারার আমাদের কলকাতার মধ্যে আছে, সবার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যারা সেম টিম নিয়ে, সেম কুক নিয়ে প্রপারলি মেনটেন করে আপনার কোম্পানিটাকে, তাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, বিশেষ করে কোভিডের টাইমটাতে একটা প্রচুর বড় ধস নেমেছিল ইন্ডাস্ট্রিতে। সেটা সব রকম ইন্ডাস্ট্রিতে, আমাদের কেটারিং, ফুড কেটারিং ইন্ডাস্ট্রি বলে নয়। এটা আচ্ছা, সব থেকে বড় কথা হলো যে বিয়ে, অন্নপ্রাশন বা জন্মদিন কোনটা বেশি সব থেকে চ্যালেঞ্জিং এবং কেন? ওয়েডিং, এটা যে কোনো বেঙ্গলি ওয়েডিং এটা চ্যালেঞ্জিং, কারণ একমাত্র যে কোনো মানে আমাদের যে কোনো ক্লায়েন্ট যখন আসেন, তার মেয়ের বা ছেলের বিয়ের কাজ নিয়ে যখন আমাদের কাছে আসেন, অনেক বড় একটা আশা বা অনেক বড় তাদের ভেতরে একটা থাকে। তো তখন সেইটা সব দিক দিয়ে স্যাটিসফ্যাকশান, এবং বিয়ে মানেন জানেন তো কি ম্যাম, অনেক বড় একটা ইভেন্ট। প্রত্যেকটা সিলেক্টেড গেস্টকে ওখানে ইনভাইট করা, তাদেরকে স্যাটিসফ্যাকশান করা, সেই লেভেলের একটা ভ্যারাইটি প্রোভাইড করা। তো বিয়ের কাজ সবথেকে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং তারা যখন আমাদের কাছে সেই আশাটা নিয়ে আসে যে কাজটা করতে হবে বা এটা এরকম হবে, তো আমরা বুঝি ব্যাপারটা, সব রকম পয়েন্ট থেকে আমরা জিনিসটাকে আগে বুঝি। মেনু ডিজাইন এভরিথিং সেগুলো তো পরে, আগে তার সাথে কথা বলবো, আমি মেন্টালি স্যাটিসফ্যাকশান হলাম কিনা বা উনি স্যাটিসফাই হলো কিনা, সেটা আগে ম্যাটার করে। তারপরে আমরা আস্তে আস্তে, তো বিয়ের কাজটা সবার প্রথম একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেহেতু মানুষের লাইফে বিয়ে তো একবারই হয়, তো বিয়েটা আচ্ছা, এরকম কখনো হয়েছে ধরুন খাবার শেষ হয়ে গেছে, খাবার প্রচুর শেষ। মানুষ খেয়ে নিয়েছে, যে খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া শেষ হয়ে গেছে আমি এটা বলবো না, আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে। রিসেন্টলি এই কিছুদিন আগে আমি একটা ওয়েডিং কভার করলাম, তাদের আমাদের একটা এগ্রিমেন্ট ছিল, ছোট্ট একটা কোয়ান্টিটি তাদের একটা কাজ ছিল, 250 নাম্বার অফ গেস্টের তাদের আমাদের কাজ ছিল। কিন্তু ইনস্ট্যান্টলি আমরা দেখলাম যে সেখানে আমাদের কোয়ান্টিটি মানে নাম্বার অফ গেস্টের সংখ্যাটা আমাদের বেড়ে গেল। এবার আপনার মতনই শুনি আমার একজন ক্লায়েন্ট ছিলেন ম্যাডাম, উনি আমাকে বললেন, বিশালদা এরকম আমার কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কী করবো। আমি বললাম, ম্যাডাম আপনি প্যানিক হবেন না প্লিজ, আপনি শান্ত হন, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। আমাদের কাছে যেটা আমরা কোয়ান্টিটি এগ্রিমেন্টে থাকে সেটা নিয়ে আমরা কাজ তো করি, এবং সেটা ছাড়াও আমাদের ব্যাক হ্যান্ড কিছু খাবার থাকে। তো ওনার 170 আমাদের এক্সট্রা হয়েছিল, মানে তখন কিভাবে মেকআপ দিয়েছিলেন? আমাদের রিজার্ভ, আমাদের সবসময় র মেটেরিয়ালস ব্যাক হ্যান্ড থাকে। আমরা যখন দেখে নিই যে এরকম গেস্ট এরকম হচ্ছে, একটা তো না, পরিষেবা একটা প্রিপারেশন করারও তো ব্যাপার থাকে না? প্রিপারেশন আমরা করে নিই। আমরা তার আগে আমাদের সেই টাইমিংটা আমরা করে নিই। একটা পরিবেশ দেখলে মনে হয় যে এখানে ক্রাউড কীরকম হতে পারে, গেস্ট কীরকম হতে পারে, সেই হিসেবে আমরা জিনিসটাকে ব্যাক হ্যান্ড রেডি করে নিই।
আচ্ছা, বিনা নিমন্ত্রণে কিন্তু অনেকে অনেকে খেতে যায় বিয়ে বাড়িতে, সেটা বিনা কিভাবে? নিমন্ত্রণে হ্যাঁ, আমাদের চোখে তো অনেক মানে নন গেস্ট যারা আমাদের চোখে অনেকে ধরা পড়েছে, যেহেতু আমরা যখন ওয়েডিং কভার করি বা যে কোনো অকেশন যখন আমরা কভার করি, আমরা তো সব জায়গায় আমাদের সিকিউরিটি অ্যান্ড এভরিথিং আমরা চেক আপের জন্য রাখি। তো অনেক নন গেস্ট এরকম এসছেন যারা নন ইনভাইটভাবে খেয়ে চলে চলে গেছেন। গেছে। হ্যাঁ, হয়, এগুলো হয়, ম্যাক্সিমাম ব্যাঙ্কুয়েটে আজকাল দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম? হ্যাঁ, তো এগুলো তারপরে কোনো কোনো ব্যবস্থা নেওয়া হয়? ব্যবস্থা আমরা নিই, এই কারণেই আমরা রিসেন্টলি এবং আগেও আমরা করেছি সব রকম। এগুলো অনেক আগে হতো। এগুলো অনেক আগে হতো, কিন্তু সব রকম ইভেন্টে তো ম্যাডাম এখন মনে পসিবল হয় হয় এখন না। অনেক কমে গেছে। এখন কমে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায়, গ্রামের দিকে দেখা যায় বেশি। গ্রামের দিকে। গ্রামের দিকে ম্যাক্সিমাম এরকম হতো, চল ওখানে বিয়ে বাড়ি হচ্ছে, চল গিয়ে খাই একটু। তখন মানে বিনা নেমন্তন্ন কি, তখন বন্ধুদেরকে ডেকে নিয়ে ওখানে বিয়ে বাড়ি হচ্ছে, কি কি জানি না, পাত্রীর নাম কি পাত্রর নাম কি সেটা জানি না, কিন্তু ওখানে বিয়ে বাড়ি হচ্ছে, খেতে হবে, এটাই একটা মজা, এটা একটা মানে ওই আর কি ফান ব্যাপারটা এটাই। তো এই যে চ্যালেঞ্জিংটা কোথায় থাকে, মানে ইভেন্টে ইভেন্টে নাকি না যেদিনকে হয়তো এমন হলো কাস্টমাইজড ফুড? চ্যালেঞ্জিংটা আমাদের কাছে থাকে হচ্ছে এটা সিজন, নভেম্বর টু মার্চ। নভেম্বরের 15 তারিখ থেকে আমাদের সিজন চালু হয়, একদম কন্টিনিউয়াসলি সেই সিজনটা মার্চের 15 তারিখ বা 20 তারিখ অবধি ম্যাক্স, যেরকম লগনের ডেট থাকে সেরকমভাবে আমাদের কাজের এটা থাকে। তো যখন স্পট টু স্পট কাজ হয় না, যখন আজকে ধরুন আপনার একটা ইভেন্ট আমি কভার করছি, পরশু আরেকজনের একটা ইভেন্ট কভার করতে হচ্ছে, তো ওটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে থাকে। যে আজকেও যেমন আপনার ইভেন্টটা যেরকমভাবে আমরা প্রত্যেকটা গেস্টকে আমরা স্যাটিসফাই করতে পেরেছি এবং আপনাকে যেরকমভাবে আমরা আপনার ইভেন্টটাকে আমরা সাকসেসফুলভাবে আমরা ডান করতে পেরেছি, নেক্সট আমাদের টার্গেটটা থাকে আমাদের ওই সেম প্রসেসিংয়ে আবার একটা কাজ করতে হবে, আবার তার পরের কাজটাকে আবার সেম প্রসেসিং। তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, জিনিসটা রোটেট হয় বারবার। তো ওই রোটেটের সময় কোনো রকম যদি একটু আন্ডারস্ট্যান্ডিং যদি হয় না, তো কাজটা খারাপ হয়ে যায়। তো এটা আমাদের কাছে কন্টিনিউ কাজ থাকলে বিশাল বড় একটা হেডেক, হ্যাঁ, এবং খুব বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে ধরুন যে কাজটা আপনার পাওয়ার কথা আপনি পাননি? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই তখন হয়েছে। তখন কিভাবে? আমার কাছে রিসেন্টলি আমি একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলছি। আমি যেহেতু অনেক রেপুটেড ফ্যামিলিতে অনেক রেপুটেড লোকজনের আমরা কাজ করি, আগামী দিনও করব। তো সেইখানে রিসেন্ট একটা আমাদের আছেন, আমি তার নাম নিতে চাই না, নাম নেওয়াটা খারাপ হবে। ডিসেম্বরের 14 ডিসেম্বর তার বুক ছিল বাইপাসে। তো ওনার একমাত্র মেয়ের বিয়ের কাজ ছিলেন। তো উনি কোথাও না কোথাও একটু কনফিউজ ছিলেন, যেহেতু আমরা সিজনের টাইমে, এটা একদম আপনাকে আমি একটা এই কথা শেয়ার করছি, যেহেতু আমরা ওই টাইমটাতে একটুখানি আমরা টাইম দিতে পারিনি তাকে, একটা ডিসকাস করার টাইম হয় না, তো তখন অন সিজন চলছিল বলে তাকে আমরা টাইম দিতে পারিনি বলে সেই কাজটা হিট অফ দ্য মুভমেন্টে আমাদের সাথে কনফার্ম এভরিথিং সব কিছু নিয়ে পেমেন্ট মানে অ্যাডভান্স পেমেন্ট করেও কাজটা হয়নি? না, হয়নি, ওটা তখন কাজটা হয়নি। তখন তখন কি হয়? উনি এন্ড অফ দ্য মুভমেন্টে বলছে আমরা অন্য কারোর সাথে এগিয়ে গেছি কাজটা নিয়ে, আমরা এগোতে পারছি না। তো আমার খারাপ লেগেছিল। তাহলে টাকাটা সে আবার ফেরত দিয়ে দিত? না, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি জানেন ম্যাডাম, আমরা একটা ডেতে মানে একদিনে আমরা একটাই কাজ করি, এটা আমাদের সব থেকে বড় একটা উইকনেস বলতে পারেন। কারণ আপনি বলবেন যে কেন একটা দিনে একটা কাজ কেন করা হয়, কারণটা হচ্ছে আমরা একটা দিনে চাইলে 5টা কাজও কভার করতে পারি, আমাদের সেই ম্যান পাওয়ার, আমাদের সেই কিচেন ওয়্যার অ্যান্ড ক্যাটারিং ওয়্যার এভরিথিং, আমাদের সেই ব্যাকহ্যান্ড সব কিছু আমাদের নিজস্ব সেট আপ আছে, কিন্তু আমরা করি না। কারণটা হচ্ছে যে আমরা একটা করব, সেটাকেই আমরা সাকসেসফুলভাবে ডান করব, আমাদের টার্গেট এটাই। আমরা নাম চাই, আমরা মানে টাকার পেছনে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের কাছে নামটা আগে। হ্যাঁ, তো আমি ওই কারণেই যেটা একটু আগে আপনাকে বলছিলাম, যে কাজটা কেন ক্যান্সেল হয়েছিল, ওনার কাজটা আমরা নিয়েছিলাম, একটা ডেটে একটাই কাজ করবো সেরকম একটা ব্যাপার ছিল। এই কারণেই আমরা ওই ডেটটা পরবর্তীকালে আমাদের ওই ডেটটা আমরা গ্যাপ থেকে যাই এবং ফলস হয়ে যায় টোটাল ব্যাপারটা। আচ্ছা, এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, এটা প্রথমবার না, অনেক আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। বাট ওই জায়গাগুলো একটু খারাপ লাগে, একটু আপসেট লাগে, যেহেতু একটা দিতে একদিনে একটাই কাজ আমরা করি। ক্যাটারিং নাকি না রেস্টুরেন্টের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, সেটা কোনটা সব? হিউজ ডিফারেন্স, ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে হিউজ ডিফারেন্স। ক্যাটারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি টোটালি আলাদা। কিছু কিছু রেস্টুরেন্ট আছে তারা আউটডোর ক্যাটারিং অ্যাকসেপ্ট করে এবং তাদের একটা জায়গায় দাঁড়িয়ে বসে তাদেরকে বিজনেস করতে হয়, প্রোভাইড করতে হয়। আর আমাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে নানা রকম জায়গায় গিয়ে আমরা বিজনেসগুলো প্রোভাইড করছি, সার্ভিসেস প্রোভাইড করছি। অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার, সব ইন্ডাস্ট্রিতে চ্যালেঞ্জিং আছে, তাদের মধ্যেও অনেক চ্যালেঞ্জ ব্যাপার আছে রেস্টুরেন্টের মধ্যে। কিন্তু কোথাও না কোথাও দুটো স্টেজ আলাদা। আচ্ছা,
অল্প টাকা নিয়ে কি ক্যাটারিং বিজনেস শুরু করা উচিত, মানে করা সম্ভব, যাদের কাছে বেশি টাকা থাকে না? যাদের কাছে বেশি টাকা থাকে না, অল্প টাকাটা শব্দটা খারাপ, আমি বলি প্রথমে জিরো ব্যাংক ব্যালেন্স নিয়ে বিজনেসটা করা সম্ভব, করা সম্ভব যেটা আমি করেছি আজকে। কিভাবে সম্ভব? কীভাবে সম্ভব? আপনি যদি কোনো ট্রাস্টেড একটা ক্লায়েন্ট পান, সে যদি আপনাকে ভরসা রাখে যে না ছেলে ঠিক আছে, ওর মধ্যে দম আছে, কাজটা সাকসেসফুলভাবে করতে পারবে, তাহলে সেই জিনিসটা পসিবল। সেই ভরসাটা জমাতে হবে মার্কেটে, এবং সেটা জমাতে অনেক টাইম লাগে। এটা দুটো একটা বছরের তো এটা হালুয়া না যে আমরা করলাম বা বানিয়ে দিলাম খাইয়ে দিলাম। এই ইন্ডাস্ট্রিতে রান করতে গেলে অনেকটা বছর টাইম দিতে হয়, তারপরে সেই ব্র্যান্ডটা দাঁড় করানো যায়। যে কোনো ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্ট হোক, ক্যাটারিং হোক, যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা যে কোনো ব্র্যান্ড দাঁড় করাতে গেলে আপনাকে হিউজ টাইম দিতে হবে এবং সেটাকে কন্টিনিউ ফোকাস করে রাখতে হবে। আগামী 5 বছরে আপনার এই ক্যাটারিং বিজনেসটাকে কিভাবে দেখতে চাইছেন? এখন যেখানে আছি তার থেকে আরও ডিফারেন্ট স্টেজে আমি থাকবো। মানে আরো বেশি আরো বেশি আরো আরো বেশি। বেটার বেটার হয়, সেটাই সেটাই যেন আরো বেশি আমরাও শুভকামনা, আমরাও সেটাই করি। ক্লাউড কিচেন নাকি না ক্যাটারিং বিজনেস, কোনটা সব থেকে? ক্যাটারিং বিজনেস। ক্লাউড কিচেনরা যারা আছে তারা কি কখনো মানে ক্যাটারিং এর সাথে যুক্ত হতে পারে? পারে, অনেকে পারে অনেকে পারে না, এটা নিয়ে আমি মন্তব্য করব না, কারণ ক্যাটারিং বিজনেসটা এমনই বিজনেস, এটা নিয়ে নলেজ হওয়া দরকার, বিশেষ করে আপনার হসপিটালিটি ব্যাপারটা নিয়ে। প্রত্যেকটা সিলেক্টেড গেস্টকে কীভাবে আপনি স্যাটিসফ্যাকশান করবেন, এবং যদি আমার 300 নাম্বার অফ গেস্ট থাকে, ওই 300 নাম্বার অফ গেস্টকে আমি কীভাবে প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে কী লাগবে, যে নিডটা, সেটা কীভাবে নচ করা, প্রত্যেকটা ফ্লোরে ম্যান পাওয়ার এভরিথিং। তো এটা একটা টোটালি এক্সপিরিয়েন্সের ব্যাপার ম্যাডাম, এটা 2-1 মাসের বিজনেস না। আমি প্রথমেই বলছি 2-1 মাস 3 মাস আমি প্রথমে ক্লাউড কিচেন খুললাম, আমি ক্যাটারিং একটা অর্ডার পেলাম, করে দেবো, সে করে দেবে, সাকসেসফুলি ডান করে দেবে, খাবার টাবার দিয়ে আপনাকে সার্ভ করে দেবে, কিন্তু সেই হসপিটালিটিটা আসবে না, সেই 5 স্টার হসপিটালিটিটা কখনো আসবে না। তার জন্য এক্সপিরিয়েন্স দরকার। একটা ইন্ডাস্ট্রিতে মোটামুটি 15 বছর কাজ করার পরে আপনি সেই এক্সপিরিয়েন্সটা নিজের প্রতি লাভ করতে পারবেন। নিউ কামারদের কি বলবেন যারা ধরুন এই বিজনেসে যুক্ত হতে চায়? কন্টিনিউয়াসলি ফোকাস রাখো, কন্টিনিউয়াসলি ফোকাস রাখতে হবে, আর পেশেন্স। এবং হ্যাঁ নিশ্চয়ই, এবং হার্ডওয়ার্ক করে যেতে হবে, যেটা সবথেকে বড় এই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগলটা সবথেকে সবার প্রথমে উঠে আসে, কারণ ক্যাটারিং বিজনেস দাঁড় করানো তো মুখের কথা না, স্ট্রাগলটা সবার আগে। যখন ধরুন কোনো ক্লায়েন্ট এসে বলল যে আমাকে এই টাকার মধ্যেই, বাজেটের মধ্যেই করে দিতে হবে, তখন কি ডিসকাউন্টের ব্যাপার চলে আসে কখনো? মানে ধরুন ডিসকাউন্ট কোনো ক্লায়েন্ট এলো আপনার, সেখানে তারা বললো যে একটা বাজেট থাকে না, আমার এই বাজেটে এরকম অনুযায়ী প্রোগ্রামটা হবে বা ইভেন্টটা হবে, তখন কি কোনো ডিসকাউন্ট, অনেকে সবাই চায়, তখন কি সেই ব্যাপারটা থাকে যে ডিসকাউন্ট করে দেওয়া বা এরকম কিছু? হ্যাঁ, ডিসকাউন্ট ডেফিনেটলি আমরা ডিসকাউন্ট করি, ডিসকাউন্ট করবো না, ডিসকাউন্ট করি আমাদের নিজের তরফ থেকে। আমাদের যেটা রেট যদি আমাদের 1250 হয়, আমরা সেটা ডিসকাউন্ট করে কিছু তাকে নেগোসিয়েশন করে আমরা ওটা করি। খুব সিলেক্টেড ক্লায়েন্ট ছাড়া আমরা এগুলো করি না, যাদের সাথে আমরা তাদের সাথে তাদের ফ্যামিলিতে আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি, এরকম সিলেক্টেড ক্লায়েন্ট ছাড়া আমরা ডিসকাউন্টটা অবশ্য সবার জন্যই, সেটা অন টেবিল নেগোসিয়েশনগুলো, ওগুলো একটা পরে আসে, যখন কাজটা কনফার্ম হয়ে যায় বা সেই স্টেজটা চলে যায়, তখন সেটা আসে। প্রথমেই যদি আমরা Catering নেগোসিয়েশন business-টা কি করি লাভ? কাজের প্রথমে, জিনিসটা বাজে শব্দ এবং বাজে একটা সিচুয়েশন তৈরি করে। তো আমরা সেটা নেগোসিয়েশনের দিকে প্রথমে আমরা কোয়ালিটি বিলিভ করি, প্রেজেন্টেশন 2 নম্বর বিলিভ করি, থার্ড হচ্ছে আমাদের হসপিটালিটি আমরা বিলিভ করি। আর ফুড তো আমি একটু আগে যেটা বললাম আপনাকে, প্রত্যেকটা ক্যাটারার যদি আজকাল কলকাতার বুকে সব ক্যাটারার যদি ভালো খাবার না দিত, তাহলে কেউ আর তাদের বিজনেসটা কন্টিনিউয়াসলি রান করতে পারতো না আমাদের এই কলকাতার মধ্যে। তো আমি মনে করি ফুডটা তো আছেই, তার সাথে প্রেজেন্টেশনটা অ্যাজ আ ব্ল্যাক ডায়মন্ডের আমি অনার, আমি প্রেজেন্টেশনটা সবার আগে আমাদের কাছে আমি এখনও পর্যন্ত রাখি। ফুড আছেই, ফুডটা নানা রকমভাবে আমি ওটাকে ডিফারেন্টভাবে আমি সার্ভ করার চেষ্টা করি, বেঙ্গলি কুইজিনগুলোকে আমি ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। অনেকে পটলের দোরমা আছে, যেরকমভাবে আর কি ভেজ পটলের দোরমা, ননভেজ পটলের দোরমা করা হয়, আমরা একটু অন্যরকমভাবে করি, দেখি একটু ক্লায়েন্টের কীরকম লাগে, ক্লায়েন্ট যদি বলে ফিডব্যাকটা ঠিক আছে, তারপরে ওই জিনিসটাকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যাই। তো এরকমভাবে হয়, নানা রকমভাবে জিনিসটাকে করা যায়। ক্যাটারিং বিজনেসটাকে কি লাভজনক ব্যবসা? ক্যাটারিং বিজনেস মানে লাভজনক বেশি হয়তো লাভজনক? প্রথম 15টা বছর লাভজনক নাও হতে পারে। নিজের জায়গাটা করতে হবে ইন্ডাস্ট্রিতে, নিজের জায়গা করলে লাভজনক ব্যাপারটা আমি বলবো না খারাপ ওয়ার্ড, লাভজনক বা সব কিছুতেই, সব ফুড বিজনেসই লাভ আছে। লাভ না থাকলে, কেউ প্রফিটেবল না থাকলে তো কেউ এক জায়গায় দাঁড়িয়ে থেকে বিজনেসটা করতো না কখনোই। আপনি ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে কিভাবে এলেন? ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে প্রথম থেকে
আমি শর্টে বলছি, যেহেতু অনেক বড় এটা এটা তো জীবনের সাথে রিয়ালিটি। এটা আমি একটা প্রথম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি, প্রথমেই বলি। তো হয় না, সব ছেলেরা ছোটোবেলা পকেট খরচা চালানোর জন্য ক্যাটারিংয়ে যাওয়া, জিনিসটাকে একটু পকেট খরচা চালানোর জন্য ক্যাটারিংয়ে কাজবাজ করা, এটা সব লোকালিটির মধ্যেই হয়। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে না, আরও নানা রকম স্টেটে ক্যাটারিংয়ে যাওয়া মানে পকেট খরচা বেরিয়ে আসে, এরকম টাইপ। তো আমি ছোটোবেলায় সেই জিনিসগুলো যেতাম, কাজে যেতাম, ছেলেদেরকে আমার সঙ্গেও আরও ছেলে নিয়ে যেতাম, কাজ করতাম। সেইভাবে জিনিসটার সাথে যে এই ইন্ডাস্ট্রির সাথে এরকমভাবে ভালোবাসা জড়িয়ে পড়বো কোনোদিনও বুঝতে পারিনি। খুব ভালো লাগতো লোককে সার্ভ করা এবং কাজটাকে নিয়ে বোঝা, সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করে ক্যাটারিংটাকে সার্ভ করা, এই জিনিসগুলোকে আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। তার মানে খাওয়াতে খুব ভালোবাসে। খাবারটা তো নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু অনেক ছেলে নিয়ে আমরা কাজ করতাম, আমি কাজ করতাম। সেখান থেকে কাজটার প্রতি আকর্ষণ হওয়া বা ভালোবাসা ওখান থেকেই আমার জাগে। সেটা অনেক ছোটোবেলায়। তখন অ্যাজ আ বলতে পারেন যে আমি পকেট খরচা চালানোর জন্যই এই কাজগুলোতে আমি ইনভলভ হয়েছিলাম। তারপরে আস্তে 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 জিনিসটাকে ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবে এবং এখানে আচ্ছা, এই ইন্ডাস্ট্রি কয়েক বছরে কিভাবে বদলেছে? অনেক কিছু দিক দিয়ে বদলেছে। যেটা সবথেকে এখন মেন, ফার্স্ট যদি আমি দেখি তাহলে হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা এখন সব কোম্পানি বা সব ক্যাটারাররা এখন প্রেজেন্টেশনের উপর ফোকাস রাখছে। বেটার, এটা আমরাও করছি। আগাগোড়া আমরা অনেক আগে থেকে প্রেজেন্টেশনের উপর আমাদের জোরটা ছিল এবং আগামী দিন আমরা এটাকে নিয়ে আরও এগিয়ে যাব। মুখে মুখে প্রচার নাকি না সোশ্যাল মিডিয়া, কোনটা? ডেফিনেটলি মুখে মুখে প্রচার। তার মানে এখনো সেই ওই সোশ্যাল মিডিয়া আমি হয়তো ফেকও দেখতে পারি, আমাকে কেউ হয়তো নাও বিশ্বাস করতে পারে। হয়তো মুখে মুখে প্রচার, আপনি আজকে এখানে খেলেন, আপনার এক বান্ধবীকে বললেন যে হ্যাঁ জানিস তো আমি ব্ল্যাক ডায়মন্ড খেয়েছি, তুই ওর অনুষ্ঠানটা ব্ল্যাক ডায়মন্ডে করলে তো সাকসেসফুল। এটা আগেকার দিনেও কিন্তু হতো যে ওই তোমার ক্যাটারিং কি গো, আমার ক্যাটারিং এই যে ক্যাটারার আমি এইটা বুক করেছি, তাহলে আমার বাড়ির মেয়ে হলে বা আমার বাড়ির ছেলের বিয়েতেও আমি কিন্তু এই ক্যাটারিংকে বুক করব, সেই ব্যাপারটা কিন্তু বলছেন, তাই তো? হ্যাঁ, তো লাইফে সব থেকে চ্যালেঞ্জিং দুটো মুহূর্ত বলুন। লাইফের সবথেকে বড় চ্যালেঞ্জিং মুহূর্ত হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডকে সাকসেস করাটাই, এটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে, আজও আছে। আমি এটা বলছি না আজও আমি পুরোপুরি সাকসেসফুল বিজনেসম্যান, বাট এখনও আমরা একটা ভালো জায়গায় রান করছি। চ্যালেঞ্জিং প্রত্যেকটা মুহূর্তে, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, ফুড ইন্ডাস্ট্রি মানেই চ্যালেঞ্জিং। প্রযুক্তি কি মানে ক্যাটারিংয়ের বিজনেসটাকে কিভাবে কোনো প্রভাব ফেলবে, কোনো প্রযুক্তি? কারণ এখন তো সব কিছুতে খুব চটজলদি খাওয়ার একটা ব্যাপার চলে এসেছে না, সেটাই বলছি। সেটা জেনারেশনের ব্যাপার। এখন নেক্সট কীভাবে কী হয় সেটা তো অ্যাডভান্স আমি বলাটা ডিফিকাল্ট হয়ে যাবে, এটা আমি বলতেও পারবো না। আমার মনে হয় না ক্যাটারিং পরবর্তীকালে কোনো রকম। একজন ভালো ক্যাটারিং সার্ভিস বা ক্যাটারার হতে গেলে কি পদক্ষেপ নেওয়া উচিত, বা কি হলে সব থেকে ভালো হয়? সবার প্রথমেই বলবো মন পরিষ্কার রাখতে হবে, যে আমি প্রথমে এই কাজটা পেয়েছি, এখানে আমি 10 টাকা লাভ করবো বা 15 টাকা লাভ করবো, সেখানে চিন্তা করতে হবে 15 টাকার জায়গায় বা 10 টাকার জায়গায় আমি 2 টাকা লাভ করবো। আমার ক্লায়েন্ট আগে হ্যাপি হোক, একটা ক্লায়েন্ট হ্যাপি হলো, ওখান থেকে 10টা ক্লায়েন্ট আমার বেরোবে, এটা টার্গেট। এটা আমরা ব্ল্যাক ডায়মন্ড, আমি প্রথম থেকেই এই জিনিসটা আমরা মেনটেন করে আসছি, বা আরও আদার্স যারা ক্যাটার আছে তারাও মেনটেন করে। এটা হওয়া উচিত সবার মধ্যে, যে একটু বেশি প্রফিটের দিকে না তাকিয়ে কম প্রফিট করবো, কিন্তু কাজটা আমার হাইলি স্যাটিসফ্যাকশন হবে। ফার্স্টে আমি জিজ্ঞেস করেছিলাম যে ক্লাউড কিচেন যারা আছে তারা কি ক্যাটারিং বিজনেস করতে পারবে কি না, বা যারা রেস্টুরেন্ট আছে তারাও কি এই ক্যাটারিংয়ের বিজনেস করতে পারবে কি না, না? আছে অনেকে রেস্টুরেন্ট আছে যারা কলকাতার মধ্যে ক্যাটারিং, আউটডোর ক্যাটারিং অ্যান্ড আপনার যারা আদার্স কোনো ক্যাটারিং যদি কোনো কন্ট্যাক্ট আছে তারা অ্যাকসেপ্ট করছে এবং কাজগুলো করছে। কিন্তু আমি আপনাকে একটু আগে বললাম ক্যাটারিংয়ের ইন্ডাস্ট্রি অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি টোটালটাই আলাদা, তাদের স্টেজ আমাদের স্টেজ টোটালটাই আলাদা। হ্যাঁ, তারা দুটোই ফুডের সাথে আসছে, ক্যাটাগরি একটু এক, তো দুটো ইন্ডাস্ট্রি কিন্তু একদমই যদি আমরা দেখি একদম আলাদা। ফার্স্টেই বলেছিলাম যে বাঙালিদের কাছে সুস্বাদু খাবার বা সুস্বাদু আহারের থেকে আর বড় কিছু নেই। তো এই প্রথমবার আমার পডকাস্টে ছিল হচ্ছে বিশাল, যে কিনা ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারের ওনার,
এবং যে কিনা সদ্য পিতৃহারা হয়ে 20 বছর তার যে জার্নিটা, মানে তার যে জীবনের খাত প্রতিঘাত নিয়ে যে এগিয়ে চলেছে এবং প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছে দারুণ দারুণ রান্না করে, এবং সে নিজেও খুব ভালো রান্না করতে পারে এবং মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসে। তো তাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে, এবং এটাই বলবো তার আগামী দিনের পথ চলা আরও বেশি বেশি করে আনন্দিত হোক, আরও বেশি করে তার পথ চলাটাকে আরও বেশি সাফল্য হোক, এটাই কামনা রাখবো। এবং বিশাল, তুমি কিছু অডিয়েন্সকে যদি কিছু বলো, তোমার মানে আমার শোতে এসে কেমন হ্যাঁ। লাগলো, এবং যারা যারা ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারকে মানে চয়েস করে চুজ করতে চাও বা কন্ট্যাক্ট করতে চাও, তারা আমার পডকাস্ট দেখার পরে কমেন্টস করতে পারো, জানতে পারো যে কিভাবে তোমাদের প্রোগ্রামে ভালো ভালো খাওয়ার যেন সুন্দরভাবে উপহার দিতে পারে, সেটাই বলবো। আচ্ছা, তাহলে একটু অডিয়েন্সকে যদি কিছু বলেন, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো ম্যাডামের মানে শোয়ে এসে, এত কিছু শেয়ার করলাম, এত আড্ডা মারলাম আমরা। এখানে প্রত্যেকটা আমাদের রিয়ালিটি আমরা বলেছি, এবং আপনারাও আরও সব অনেক কিছু জানতে পারবেন পুরো এপিসোডটা দেখলে। থ্যাংক ইউ।